দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট। বরাবরের মতোই আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি। তিনি হলেন মোহাম্মদ আলিফুল্লাহ খান, সহ সম্পাদক bdnews24.com, এবং তিনি একই সঙ্গে একজন লেখকও এবং ব্লগার। তো আমরা আজকে আলোচনা করব নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে। এর খুঁটিনাটি যতটুকু জানা যায় তার কাছ থেকে আমরা জানবো, এবং আমাদের সঙ্গে স্কাইপে যোগ দিবেন একজন অতিথি। তিনি হলেন মাহমুদুল হাসান। উনি পিএইচডি শিক্ষার্থী, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি নয়াদিল্লি, উনি সেখানে পড়াশোনা করছেন। তো আমরা চলে যাচ্ছি আলিফুল্লাহ খান ভাইয়ের কাছে। তো আপনি যদি আপনার পরিচয়টা আরেকটু বিস্তারিত করে আমার নাম দিতেন। আলিফুল্লাহ খান, আমি bdnews24.com এ সহ সম্পাদক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি নিয়মিত ব্লগ এবং অন্যান্য বিভিন্ন লেখালেখি নিয়ে ব্যস্ত আছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বাংলাদেশে আসছেন আগামীকালকে, ইনফ্যাক্ট আজকেই আর কি। তো এই বিষয়টিকে আর কি কিভাবে দেখছেন, যে বাংলাদেশ ভারত আর কি বন্ধুত্ব বা আমাদের সম্পর্ক কতটুকু উন্নয়ন হবে, বা আসলে আমাদের বাংলাদেশে নরেন্দ্র মোদী আসছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভালো এবং আনন্দের খবর। তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিক দিয়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো এখন সমাধানের পথে। যেমনটি ছিটমহল নিয়ে সমস্যা সমাধান হচ্ছে এবং আলোচিত হচ্ছে। যদিও এই সফরে তিস্তা চুক্তি নিয়ে তেমন কিছু না হলেও এটা আশা করি সমাধান হবে। তো যেহেতু প্রধানমন্ত্রী পর্যায়ের এবং কূটনৈতিক দূরদর্শিতার মাধ্যমে এ ধরনের সফরটি সম্পন্ন হচ্ছে, সেই হিসেবে আমরা আশা করতে পারি পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরও বেশি ঝালিয়ে নিচ্ছেন। আলিফ ভাই, আমরা আসলে চুক্তির বিষয়টা আসবো, আমরা একটু গভীরে যাব। তার আগে আমরা একটু আর কি জেনে নিই যে নরেন্দ্র মোদী যিনি, তিনি তার পিতা দামোদর দাস মূলচাঁদ মোদীর সঙ্গে গুজরাটের বড়নগর রেল স্টেশনে একসময় কি চা বিক্রিতে তিনি সহায়তা করতেন। এরপরে তিনি দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে 7 নং আরসিআর রেসকোর্স রোডের নয়াদিল্লির প্রধানমন্ত্রী ভবনে তিনি চলে গেলেন। এবং এই যে মাঝখানে একটা দীর্ঘ পথ এবং দীর্ঘ অধ্যাবসায়, এই থেকে আমাদের তরুণরা আর কি কতটুকু উদ্বুদ্ধ হতে পারে বা অনুপ্রাণিত হতে পারে? আসলে এটা উদ্বুদ্ধ হওয়ার জন্য একটা অনেক বড় বিষয়। যেমনটি দেখা যাক, নরেন্দ্র মোদী যত সামান্য চা বিক্রেতা থেকে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এর মধ্যে দিয়ে উনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। এটি অনেক একটি বড় বিষয়, কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং আমরা যতদূর জানি উনি একজন সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন, উনি ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি রাজনীতি করেন, রাজনীতিতে আপনি নিশ্চয়ই ভালো করবেন। উনি ওই পরামর্শটাকে গ্রহণ করে দীর্ঘদিন ধরে উনি রাজনীতি করে গিয়েছেন এবং মানুষের সেবা করেছেন। যদিও তার বিরুদ্ধে কিছু সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে অভিযোগ আছে, তারপরে উনি পরিশ্রম করে ধৈর্য ধরে সবাইকে সাথে নিয়ে যে কাজ করেছেন, এটা আশা করি আমাদের তরুণদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। অবশ্যই 2002 সালে গুজরাটে যে দাঙ্গা হয়, সেখানে ওনাকে কেউ কেউ বিতর্কিত করার চেষ্টা করেন। আবার গুজরাটের আর কি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু মানে আন্তর্জাতিকভাবে ওনার অবদানটা স্বীকৃত বা উনি প্রশংসনীয়, আমরা যতদূর জানি। তো এই বিষয়টা যে একেবারেই রুট লেভেল থেকে উঠে আসার যে বিষয়টা, এই বিষয়টা আসলে আমরা অনুপ্রাণিত হতে পারি আপনার মতে, সেটাই তো? ডেফিনেটলি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে স্কাইপে আমাদের সঙ্গে আছেন মাহমুদুল হাসান। উনি পিএইচডি শিক্ষার্থী সাউথ এশিয়ান ইউনিভার্সিটির। তো আমরা ওনার কাছে চলে যাচ্ছি। মাহমুদুল হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা মাহমুদুল হাসান ভাই, আপনি এখন কোথায় আছেন, কি করছেন একটু যদি বলতেন? এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন? হ্যাঁ, আমি দিল্লিতে আছি, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, যেটা সার্কের আন্ডারে প্রতিষ্ঠিত। এখানে আমি পিএইচডি করছি কম্পিউটার সায়েন্সে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন যাবত আছেন ওখানে? আমি আমার মাস্টার্সটাও এখান থেকে করেছিলাম। তো মাস্টার্স এবং পিএইচডি মিলিয়ে মোটামুটি 4 বছর যাবত আমি এখানে আছি। 4 বছর যাবত। তো
তো সে মানে নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানে শিক্ষার আন্তর্জাতিক পরিবেশটা কেমন, বা সেখানকার আর কি সার্বিক দিক বিবেচনায় আপনার কি মনে হয় এটা কতটুকু আমাদের মানে সবার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কতটুকু উপযুক্ত জায়গাটি? আসলে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি যেটা সার্কের আন্ডারে প্রতিষ্ঠিত, এখানে 8টা দেশেরই প্রতিনিধিত্ব আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। তো এখানে 8টা দেশের স্টুডেন্ট আছে এবং একটা ভিশন নিয়ে এই অঞ্চলের মধ্যে একটা সেন্টার অফ এক্সিলেন্স করার জন্য এই ভিশন থেকেই আসলে সার্ক ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত। তো এইটা অনেক দিন থেকেই একটা প্রস্তাবনার পর্যায়ে ছিল। পরবর্তীতে 2010 সালে দিল্লিতে এটা প্রতিষ্ঠিত হয় এবং আপাতত এখানে 50% ইন্ডিয়ান স্টুডেন্ট এবং বাংলাদেশ, পাকিস্তানের 10% এবং অন্যান্য সার্ক কান্ট্রির 4% করে স্টুডেন্ট রয়েছে। আচ্ছা, তো সেই দিক থেকে আসলে চিন্তা করলে একটা ইন্টারন্যাশনাল পরিবেশ, একটা মাল্টিকালচারাল পরিবেশ। যেমন ধরেন আমার রুমে আমি আমার রুমমেট হচ্ছেন একজন আফগানি, একজন নেপালি। তো আমি যখন ল্যাবে বসে আছি, ধরেন আমার সামনে ইন্ডিয়ান, পাশে পাকিস্তানি, তারপর আফগানিস্তানের ফ্রেন্ড। তো একাডেমিক্স এর পাশাপাশি দেশের বিভিন্ন রাজনীতিক, আর্থসামাজিক অবস্থা, নিজেদের মধ্যে সম্পর্ক, এগুলো দেখার এবং এগুলো সম্পর্কে নিজের একটা আইডিয়া বিল্ড আপ করার বিরাট একটা সুযোগ এখানে রয়েছে। চমৎকার। তো সেখানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বাংলাদেশের কতজন রয়েছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা প্রায় 50 জনেরও বেশি রয়েছি, পিএইচডি এবং মাস্টার্স। 50-এরও বেশি। চমৎকার। সেখানে কি সার্কভুক্ত দেশগুলোর বাইরে অন্যান্য রাষ্ট্রের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন? হ্যাঁ, ওখানে সার্কভুক্ত দেশের বাইরে তাদের জন্য 10% কোঠা রয়েছে। যেমন গতবার আমাদের ইথিওপিয়ার একজন ছিল। বাকি যেহেতু নতুন একটা ইউনিভার্সিটি 2010-এ প্রতিষ্ঠিত হয়েছে, তো ধীরে ধীরে আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশ থেকেও এখানে স্টুডেন্ট পড়াশোনা করতে আসবে। চমৎকার। মাহমুদুল হাসান ভাই, আপনার কাছে আমরা আবার আসছি। আমাদের স্টুডিওতে আছেন আলিফুল্লাহ খান, সহ সম্পাদক bdnews24.com। আলিফ ভাই, জানতে চাচ্ছি যে নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফর নিয়ে তো চুক্তির বিষয়টা যখন এলোই, তো আপনার প্রত্যাশা কি ব্যক্তিগতভাবে, যে এই সফর থেকে আমরা কি কি পেতে পারি বা কি কি পাওয়া উচিত? ব্যক্তিগতভাবে আমার ধারণা, যেহেতু 20টির মতো প্রোটোকল এবং স্মারক সই হওয়ার পথে, তারপরে নতুনভাবে আলোচিত হচ্ছে 31টির মতো স্মারক, এগুলোর পরেও আমাদের যেটা প্রত্যাশা, দীর্ঘদিনের প্রত্যাশা, যেমন তিস্তা চুক্তিতেও থাকবেই। এরপরেও মূলত যোগাযোগ, তারপর আপনার শিক্ষা খাতের বিভিন্ন ধরনের, যেমনটি ধরেন স্কলারশিপ, যেমন আমাদের অতিথি এ বিষয়ে একটু কথা বলছিলেন। তারপর হচ্ছে আপনার বাণিজ্য, আর আমাদের সীমান্তের সবচেয়ে বড় যে দিকটা, যে ছিটমহল বিনিময়, ওই ছিটমহল বিনিময়ের দলিলগুলো নিশ্চয়ই আজকে হস্তান্তর হবে বাংলাদেশে আসলে। তো আমরা আশা করতে পারি এবং আমাদের যে প্রত্যাশা, যে শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভারতকে আরও উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে বাংলাদেশিরা পড়াশোনা, ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে তরুণরা, আমি যতদূর জানি ব্যাঙ্গালোরে ওনাদের খুব ভালো আইটি, যেটা ইনফোসিস নামে একটা অর্গানাইজেশন আছে, যেখানে খুবই ভালো আইটির একটু পড়াশোনার স্কোপ আছে। যদি আমাদের নরেন্দ্র মোদীর সফরে আমাদের মন্ত্রী পর্যায়ে কিংবা সচিব পর্যায়ের বৈঠক থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত আসে বা এটা নিয়ে আলোচনা করা যায়, বা আমরা মিডিয়ার মাধ্যমে এটা জানাই যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যাতে আমাদেরকে আরও বৃত্তির ব্যবস্থা করে দেওয়া যায়, আর পাশাপাশি অমীমাংসিত সমস্যা এবং পুরনো বন্ধুত্ব যাতে ঝালিয়ে নেওয়া যায়, এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। আইটি সেক্টরের উপরে জোরদার, যেহেতু এখনো আইটি বা যুগ, কম্পিউটার, আইটি, ডিজিটাল বাংলাদেশের একটা প্রচলন আমাদের এখানে শুরু হয়েছে, সেই হিসেবে আইটি ইয়াকে আমরা অনেক বেশি গুরুত্ব দিতে চাচ্ছি। আমাদের আইটি সেক্টরে একটা বিশাল সম্ভাবনা আছে, সেই হিসেবে আইটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা এ বিষয়ে আরো আলোচনা করব। তার আগে আমরা আজকের আমাদের আর কি অনলাইন পত্রিকাগুলোতে যে খবরগুলি এসছে, আমরা সে বিষয়ে একটু আলোকপাত করে আসি। bdnews24.com, সেখানে
নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে তারা লিখেছেন, মোদীর দেখা পাচ্ছেন খালেদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও সাক্ষাৎ দেবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। আরেকটি রিপোর্টে BanglaNews24.com লিখেছে, ঢাকায় মমতা থাকছেন 24 ঘন্টা। নরেন্দ্র মোদীর আর কি সফর সঙ্গী হিসেবে এসেছেন, তার আগে এসে ঢাকায় পৌঁছেছেন। তবে আগে এসছেন আগেই চলে যাবেন বোঝা যাচ্ছে, কারণ থাকছেন 24 ঘন্টা। দেখা যাক কি হয়। BanglaNews24.com আর এক খবরে লিখেছেন, ঢাকায় নরেন্দ্র মোদীর 34 ঘন্টার ব্যস্ত সূচি। সেখানে ব্যস্ত সূচির একটা বিশদ বর্ণনা দেখা যাচ্ছে। একটা একটু বিচিত্র একটা সংবাদ দেখতে পাচ্ছি BanglaNews24.com-এই, স্মৃতিসৌধে যেসব ফুলে শ্রদ্ধা জানাবেন মোদি। বিষয়টি আসলে কৌতূহলের মতোই বিষয়। সেখানে দেখা যাচ্ছে যে গ্ল্যাডিওলাস, গোলাপ, জারবেরা আর গাঁদা, এই 4 ধরনের ফুল দিয়ে আর কি তিনি আমাদের জাতীয় স্মৃতিসৌধে আর কি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে কারিগররা ফুলের শ্রদ্ধাঞ্জলিটি তৈরি করতে ব্যস্ত। কলকাতার একটি পত্রিকা আনন্দবাজার লিখেছে, ঢাকা যাত্রার মুখে মুখ্যমন্ত্রীর সৌহার্দ্য বার্তা। ঢাকা যাওয়ার প্রাক্কালে ফের বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কিছুদিন আগেই আর কি ঢাকা সফর করে গেছেন মমতা ব্যানার্জি, সম্ভবত 19 থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন। তো সেই তার সফরে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম তিস্তা চুক্তির বিষয়ে, তবে আমরা এবারে অনেকটাই আশাবাদী। আপনি কি মনে করেন? সেই সফরে দুদেশের মধ্যে আলোচনায় যতটুকু আমরা জেনেছি, মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে উনি তিস্তা চুক্তির ব্যাপারে অনেকটা নমনীয় মনোভাবটা উনি দেখিয়েছেন। তবে সর্বশেষ আজ রাত আমি যেই একটা সংবাদ দেখেছিলাম, যেটা উনি আত্রাই নদীর পানি বন্টন নিয়ে কিছুটা আপত্তি, ওই বিষয়টা নিয়ে তিস্তা চুক্তিটা কিছুটা হয়তো ঝুলে আছে। যদিও সর্বশেষ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যদিও এখন চুক্তিটি সম্পাদিত হচ্ছে না বা তিস্তা চুক্তি নিয়ে তেমন কিছু হচ্ছে না। তবে মমতা ব্যানার্জি হয়তো বা আমাদের একটা দৃষ্টিভঙ্গি বা আমার একটা ব্যক্তিগত মতামত, মমতা ব্যানার্জি হয়তো সামনের নির্বাচনটাকে হয়তো বৃদ্ধি করা, নিজের দিকে কিছু ফল নিয়ে আসার জন্য হয়তো তিস্তাকে আটকে রেখেছে। এই সফর নিয়ে আরো আলোচনা করব সামনে। মোটরযান চুক্তি, আখাউড়া আগরতলা রেল চুক্তি, সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে তা বিরতির পরে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। রিমোটটি লুকিয়ে ফেলুন, কারণ ফিরছি একটু পরেই।